আসসালামু আলাইকুম ইসোলিউশন থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ওয়াইজ বিজনেস অথবা পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি ম্যানেজ করবেন। আমরা প্রতিদিন অসংখ্য মেসেজ পেয়ে থাকি আপনাদের কাছ থেকে যে আপনাদের অনেকের ওয়াইজ পার্সোনাল অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে অথবা বিজনেস অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। এই ডিসেবল কেন হচ্ছে এবং আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করলে এই ডিসেবল থেকে সেফ থাকতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা একটা স্লাইড শো রেডি করেছি এই বিষয়ে ডিসকাস করার জন্য। প্রথমত আসেন ওয়াইজ অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন। আমরা সবাই জানি যে ওয়াইজ আমাদের বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট দুই ধরনের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার সুযোগ আছে। একজন ব্যক্তি দুইটি অ্যাকাউন্টই ম্যানেজমেন্ট করতে পারেন। আর যারা ইউকেতে আপনার কোম্পানি ফরমেশন করে ইউকের বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রায় 7টি চেকলিস্ট করেছি, যেই চেকলিস্টগুলিকে আনঅথরাইজড অ্যাক্টিভিটি হিসাবে আমরা কাউন্ট করছি। প্রথমত, আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে কোনো ডলার ক্রয় বিক্রয় রিলেটেড অ্যাক্টিভিটিস করবেন না। দ্বিতীয়ত, অ্যাকাউন্টের ব্যালেন্স কখনোই সম্পূর্ণ জিরো করবেন না। তৃতীয়ত, ওয়াইজের কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করা থেকে বিরত থাকবেন। চতুর্থ, ওয়াইজ অ্যাকাউন্টের ব্যালেন্স রিসিভ করার সাথে সাথে ট্রান্সফার অথবা উইথড্র করা থেকে বিরত থাকবেন। পঞ্চম, ডুপ্লিকেট অ্যাকাউন্ট ওপেন করা অথবা ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা থেকে বিরত থাকবেন। বিজনেস অ্যাকাউন্টে পার্সোনাল লেনদেন করবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াইজ পার্সোনাল অ্যাকাউন্টে হেভি লেনদেন করবেন না। অনেকেই আছেন যারা পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেই অ্যাকাউন্টগুলিতে আপনারা হেভি লেনদেন ব্যবহার করবেন না। আমরা এই 7টি পয়েন্টের উপরে বিস্তারিত আলোচনা করব প্রতিটি স্লাইডে। প্রথমত আসেন, ডলার ক্রয় বিক্রয় রিলেটেড অ্যাক্টিভিটি করা যাবে না। যে কোনো ট্রানজ্যাকশন করার সময় পারপাস উল্লেখ করুন এবং ওয়াইজ কার্ড ব্যবহার করে মাঝে মাঝে মার্কেট প্লেস এবং ই কমার্স ওয়েবসাইটে সার্ভিস এবং কেনাকাটা করুন। একটা অ্যাকাউন্টে যখন আপনি শুধুমাত্র পেমেন্ট রিসিভ করছেন আর ট্রান্সফার করছেন, রিসিভ করছেন ট্রান্সফার করছেন, তখন কিন্তু আলটিমেটলি সেটাকে শুধুমাত্র আপনার লেনদেন পারপাসে ব্যবহার হচ্ছে, এটাই বোঝাচ্ছে। আপনি যখন আপনার ওয়াইজ অ্যাকাউন্টে মাঝে মাঝে মার্কেট প্লেসে পেমেন্ট করবেন, যেমন ফাইবারে অথবা আপওয়ার্কে অথবা যে কোনো একটা সার্ভিস পারচেস করার ক্ষেত্রে, যেমন গুগলে আপনি বিভিন্ন সার্ভিস পারচেস করতে পারেন ওয়াইজ কার্ডের মাধ্যমে। তাছাড়া আপনি গুগল মার্কেট প্লেসে পেমেন্ট করতে পারেন, যেমন অনেকেই গুগল যে ওয়ার্ক স্পেস বা ওয়ার্কশপ, যেখানে যে ইমেল ব্যবহার করার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনি ওয়াইজ কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট যেমন আলি এক্সপ্রেস, আলিবাবা, তারপরে আপনি অ্যামাজন, এই জাতীয় মার্কেট ই কমার্স ওয়েবসাইটগুলিতেও আপনি পেমেন্ট করতে পারেন। প্লাস আপনি ইন্ডিভিজুয়াল বিভিন্ন আপনার ই কমার্স ওয়েবসাইট থাকে যেখানে আপনি পেমেন্ট করার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনি বিভিন্ন ড্রপশিপিং ওয়েবসাইটে আপনি পারচেস করতে পারেন। আবার শপিফাইয়ের প্ল্যান পারচেস করার জন্য আপনি ওয়াইজ কার্ড ব্যবহার করতে পারেন। দ্যাট মিনস আপনি যদি বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি আপনার অ্যাকাউন্টে থাকে, তখন কিন্তু সেই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটাকে শুধুমাত্র লেনদেন অথবা ডলার ক্রয় বিক্রয় এই বিষয়ের ভিতরে সীমাবদ্ধ থাকছে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস যেন ভেরিয়েশন থাকে এবং সেটা অবশ্যই অথেন্টিক সোর্সে যেন লেনদেনটা হয়। এবং অবশ্যই খেয়াল রাখবেন, প্রতিটা লেনদেন করার ক্ষেত্রে আপনি যদি কারো থেকে কোনো প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে আপনি ডলার পারচেস করেছেন, বাট আপনি যে ডলার পারচেস করেছেন সেটা তো ওয়াইজ জানে না। সুতরাং আপনি যেটা করবেন, যার থেকে ডলারটা পারচেস করছেন অথবা যে আপনাকে ডলারটা ট্রান্সফার করছে, তাকে আপনার যে বিজনেস সেই বিজনেসের রিলেটেড একটি পারপাস উল্লেখ করতে বলবেন। যেমন আপনি যদি আপনার কোম্পানি যদি একটা আইটি রিলেটেড কোম্পানি হয়ে থাকে, আপনি ওয়েবসাইট সার্ভিস দেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দেন অথবা এসইও রিলেটেড সার্ভিস দেন, তখন তাকে বলবেন যে এসইও সার্ভিস অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস, এরকম একটি পারপাস উল্লেখ করতে। যখনই সে পারপাস উল্লেখ করবে সেটা কিন্তু অন ওয়াইজের ট্রানজ্যাকশনের নোটে থেকে যাবে এবং সেই ট্রানজ্যাকশনটি কিন্তু শুধুমাত্র একটি ক্রয় বিক্রয় রিলেটেড ট্রানজ্যাকশন হিসেবে কাউন্ট হচ্ছে না, সেটা একটা সার্ভিস
আপনি পারচেস করেছেন সেই রিলেটেড ট্রানজাকশন হিসেবে এটা কাউন্ট হচ্ছে, সুতরাং সেটা সাসপেক্টেড হচ্ছে না। দ্বিতীয়ত, অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পূর্ণ জিরো করবেন না। ওয়াইজ পার্সোনাল অথবা বিজনেস অ্যাকাউন্টে কিছু না কিছু ব্যালেন্স সবসময় রাখুন। সব ব্যালেন্স তুলে ফেলাকে ওয়াইজ ভালোভাবে নেয় না। আমাদের ব্যক্তিগত মতামত এটা, সেটা অনেকের ক্ষেত্রে এটা ভেরি করতে পারে, বাট আমরা যেটা মনে করি যে একটা অ্যাকাউন্টে ডেফিনেটলি যদি আপনি একদম জিরো করে ফেলেন, তখন প্রতিবারই যদি আপনি জিরো করে ফেলেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আসলো, আপনি সাথে সাথে উইথড্র করে জিরো করে ফেললেন, তখন আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিকে ওয়াইজ খুব ভালোভাবে নেবে না। ওয়াইজ মনে করবে যে আপনি আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা এসেছে সেই ব্যালেন্সটা যদি আপনি দ্রুত তুলে ফেলেন, সেক্ষেত্রে হয়তো যদি আপনার বায়ার আপনাকে ডিসপিউট করতে চায়, সেই ডিসপিউট করার সুযোগ আপনি দিচ্ছেন না, এরকম কিছু মনে করতে পারে। সুতরাং আমরা মনে করি যে আপনার অ্যাকাউন্টে আপনি সবসময় কিছু না কিছু ব্যালেন্স রাখবেন। যে কোনো ডেবিটের ক্ষেত্রেও কিন্তু কিছু ব্যালেন্স রাখা খুব জরুরি। যদি কোনো কারণে কোনো একটা ওয়েবসাইটে আপনি পারচেস করেছেন, সেখানে যদি ডেবিট হয়, সেই ডেবিটটা কিন্তু আপনার এটা দিয়ে রিকভার করতে পারবেন আপনি। সুতরাং আপনার অ্যাকাউন্টে আপনি সবসময় কিছু না কিছু ব্যালেন্স রাখেন, যে ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে স্থিতি হিসাবে থাকবে এবং ওয়াইজ এটাকে পজিটিভ ভাবে নেবে। 3 নম্বরে, ওয়াইজ কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করা থেকে বিরত থাকুন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখনো সব দেশে লিগাল না। সব দেশের ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক অথবা লোকাল ব্যাংক কিন্তু এখনো ক্রিপ্টোকারেন্সির যে লেনদেন, সেই লেনদেনটাকে পজিটিভ ভাবে নিচ্ছে না। যখনই আপনি ওয়াইজ কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করবেন, সেটা কিন্তু অন রেকর্ডে থেকে যাচ্ছে, এবং এটার কারণে যদি কোনো কারণে তাদের রেগুলেশনে কোনোভাবে ইফেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টে ইফেক্টেড হয়ে যাবে। সো এই ব্যাপারটি আপনি খুবই সতর্কভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি ওয়াইজ কার্ড দিয়ে ডেফিনেটলি ক্রিপ্টোকারেন্সি বা গেমলিং এই টাইপের কোনো ট্রানজ্যাকশন করতে যাবেন না। ক্রিপ্টোকারেন্সি ক্রয় করার জন্য P2P ফরম্যাট ব্যবহার করেন। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে P2P ফরম্যাট পাবেন, যেমন বাইন্যান্সে P2P ফরম্যাট আছে, সেখানে কিন্তু আপনি P2P ফরম্যাটে আপনি ডলারটা ক্রয় করতে পারেন বা ক্রিপ্টোকারেন্সি আপনি ক্রয় করতে পারেন অথবা বিক্রয়ও করতে পারেন। সুতরাং P2P ফরম্যাটে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইজের কার্ড অ্যাক্সেস হচ্ছে না, আর ওয়াইজের কার্ড অ্যাক্সেস না হওয়ার কারণে কিন্তু এটা অন রেকর্ডে থাকছে না যে আপনি আসলে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করেছেন বা করেন নাই। P2P এর মাধ্যমে যদি আপনি লেনদেন করেন, সেটা আপনি ওয়াইজের মাধ্যমে নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন পারপাস যেন ক্রিপ্টোকারেন্সি বেসড কোনো পারপাস না হয়। আপনার যে কোম্পানির যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কোনো একটা পারপাস যেন হয়। সরাসরি ওয়াইজ কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিষয়টি মানি লন্ডারিং পর্যায়ে পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওয়াইজ আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড করে দিতে পারে। সুতরাং এই বিষয়টিতে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। 4 নম্বরে, ওয়াইজ অ্যাকাউন্টের ব্যালেন্স রিসিভ করার সাথে সাথে ট্রান্সফার অথবা উইথড্র করা থেকে বিরত থাকুন। ব্যালেন্স রিসিভ করার মিনিমাম 24 ঘন্টা পর ট্রান্সফার অথবা উইথড্র করার চেষ্টা করুন। আপনি যদি সম্ভব হয় আরো বেশি সময় নিন। যখনই একটি অ্যাকাউন্টে ব্যালেন্স আপনি রিসিভ করলেন এবং রিসিভ করার সাথে সাথে আপনি যখন ব্যালেন্সটি উইথড্র করার জন্য আপনি চেষ্টা করবেন, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু ডেফিনেটলি একটি সাসপেক্টেড অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট হবে। এই বিষয়টি খুবই সতর্কভাবে হ্যান্ডেল করবেন। যখনই কোনো ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে আসলো, সেটাকে কিছুটা সময় নিন। কিছুটা সময় নিয়ে তারপরে সেই ব্যালেন্সটি যদি আপনি অন্য কাউকে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে ট্রান্সফার করতে পারেন, অথবা উইথড্র করতে চান উইথড্র করতে পারেন আপনার ব্যাংকে অথবা অন্য কোনো মাধ্যমে। তবে ডেফিনেটলি সেটা একটা টাইম লাইন যেন আপনার থাকে, আপনার যেন অন্ততপক্ষে 24 ঘন্টা পরে আপনি ট্রানজ্যাকশনটা করেন। আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যে কোনো একটা ব্যালেন্স রিসিভ করলেন, ব্যালেন্সটা আমি ধরে নিলাম যে আপনি $100 একটি ব্যালেন্স আপনি রিসিভ করেছেন, সেক্ষেত্রে আপনি যখন কাউকে ট্রান্সফার করবেন, সেটার জন্য $100 আবার ট্রান্সফার না হয়। চেষ্টা করবেন যে আপনি $100 রিসিভ করেছেন, আপনি $70 ট্রান্সফার করেন, তখন কিন্তু সেটাকে একটা পজিটিভ অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করা হবে যে হ্যাঁ, আপনি হয়তো একটা সার্ভিস সেল করেছেন, যে সার্ভিসটা সেল করার বিনিময়ে আপনি $100 রিসিভ করেছেন, আবার সেই সার্ভিসটা ম্যানেজমেন্ট করার জন্য আপনি হয়তো $70 $70 আপনি অন্য কোথাও পেমেন্ট করছেন। ব্যাপারটা কিন্তু তখন একটা বিজনেস ডিলিংস এর ভিতরে থাকে। আপনি $100 রিসিভ করলেন, $100 ট্রান্সফার করে দিলেন, সেটা কিন্তু আসলে কোনো বিজনেস ডিলিংস এর মধ্যে থাকে না। এবং আরো একটা বিষয় ইম্পর্টেন্ট, যে আপনি যখনই একটি ব্যালেন্স রিসিভ করবেন, সেই রিসিভকৃত ব্যালেন্সটি একটি ইনভয়েস রাখবেন যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়, কারণ ওয়াইজ আপনার কাছ থেকে এই ট্রানজ্যাকশন রিলেটেড ইনফরমেশন চাইতে পারে, এবং
বছর শেষে আপনি যে ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন সেখানে কিন্তু প্রতিটা ট্রানজেকশনের একটি সেলস ইনভয়েস আপনার থেকে চাইতে পারে। সুতরাং আপনি যখনই একটি ব্যালেন্স রিসিভ করছেন, রিসিভ করার সাথে সাথে সেই ব্যালেন্সের সাথে আপনি আপনার যেই পারপাস আছে সেই পারপাসটিকে আপনি একটা ইনভয়েস আকারে রেখে দিন। 5 নম্বরে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা থেকে অথবা ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকুন। এটা খুবই ইম্পর্টেন্ট। ডুপ্লিকেট অ্যাকাউন্ট ওপেন করাই যাবে না। ডুপ্লিকেট অ্যাকাউন্ট বলতে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেটা ডিসেবল হয়ে গেছে অথবা অ্যাক্টিভ আছে, আপনি আবারও চাচ্ছেন আরেকটি অ্যাকাউন্ট ওপেন করতে সিমিলার ইনফরমেশন দিয়ে। সিমিলার ইনফরমেশন বলতে অনেকেই এরকম করেন যে আপনার হয়তো একটা পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট দিয়ে আপনি একটি পার্সোনাল অ্যাকাউন্ট করেছেন, আবার আপনার স্মার্ট এনআইডি কার্ড আছে, সেই স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আপনি আরেকটি অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করেছেন অথবা করছেন। যখনই আপনি ডুপ্লিকেট অ্যাকাউন্ট ওপেন করবেন একই ইনফরমেশন দিয়ে ডিফারেন্ট আইডি ব্যবহার করে, আপনার ওদের সিস্টেম কোনো না কোনো ভাবে ট্র্যাক করবে অথবা ট্র্যাক করতে পারলে আপনার বোথ অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাবে। এরপর আসেন ফেক ডকুমেন্ট দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, সেটাও খুবই রিস্কি। কারণ ওয়াইজ আপনার কাছ থেকে যে কোনো সময় আপনার কাছ থেকে এডিশনাল ডকুমেন্ট চাইতে পারে। হতে পারে যে আপনাকে বলবে যে আপনার যেই আইডি কার্ড, সেই আইডি কার্ড হাতে নিয়ে আপনি ছবি তুলেন। এই ফেক ডকুমেন্ট যখন আপনি ব্যবহার করবেন তখন এই জাতীয় ইস্যুগুলি আপনি সলভ করতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যালেন্সটাও আপনি তুলতে পারবেন না, যেহেতু আপনি সেটেলমেন্ট করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট। একজন ওয়াইজ অ্যাকাউন্ট ব্যবহারকারী সর্বোচ্চ 2টি ওয়াইজ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, একটি পার্সোনাল এবং একটি বিজনেস অ্যাকাউন্ট। 6 নম্বরে বিজনেস অ্যাকাউন্টে পার্সোনাল লেনদেন করবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট। একটি বিজনেস অ্যাকাউন্টের স্বাভাবিক লেনদেন অ্যাক্টিভিটি অনুযায়ী পার্সোনাল লেনদেন সম্পূর্ণ অনিরাপদ। কারো কাছ থেকে পেমেন্ট রিসিভ করার সময় অবশ্যই আপনার সার্ভিসের ইনফো কমেন্ট সেকশনে উল্লেখ করতে বলুন। একটি বিজনেস অ্যাকাউন্টে আপনি কোনোভাবেই পার্সোনাল ট্রানজ্যাকশন করবেন না। যখনই আপনি একটি বিজনেস অ্যাকাউন্টে পার্সোনাল ট্রানজ্যাকশন করবেন তখন সেটাকে মানি লন্ডারিং পর্যায়ে যেতে পারে, অথবা আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে যখন আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে বারবার ফান্ড ট্রান্সফার করবেন, সেটাও খুবই রিস্কি একটা ট্রানজ্যাকশন। সো এটাও করা যাবে না। আপনার বিজনেস অ্যাকাউন্টের লেনদেনগুলি সব সময় বিজনেস রিলেটেড হতে হবে। বিজনেস রিলেটেডের বাইরে যেন সেটা না হয়। কারো থেকে পেমেন্ট রিসিভ করার সময় তাকে অবশ্যই বলবেন যে আপনার যে কোম্পানি যে বিজনেস ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপরে বেস করে একটি কমেন্ট অথবা এখানে যে ইনফো দেওয়ার যে অপশন থাকে সেখানে একটা ইনফো দিতে। আপনি যদি এসইও রিলেটেড কোম্পানি হয় আপনার, তাহলে তাকে উল্লেখ করতে বলবেন যে এসইও সার্ভিস। আপনি যদি আইটি রিলেটেড অথবা ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কোনো সার্ভিস থেকে থাকে, সেই রিলেটেড একটা কমেন্ট সেকশনে একটা কমেন্ট উল্লেখ করতে বলবেন। তাহলে কিন্তু সেই ট্রানজ্যাকশনটি আর আপনার পার্সোনাল ট্রানজ্যাকশন হিসেবে কাউন্ট হবে না। এরপরে 7 নম্বরে আছে পার্সোনাল অ্যাকাউন্ট। ওয়াইজ পার্সোনাল অ্যাকাউন্টে হেভি লেনদেন করবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু সাধারণত আপনি কিছু কমিশন রিসিভ করতে পারেন, আপনি স্যালারি পেতে পারেন। যদি আপনি কোনো কোম্পানিতে সার্ভিস করে থাকেন, কোনো কোম্পানিকে মান্থলি বেসিস কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন, দ্যাট মিনস আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্টে কমিশন পারপাসে পেমেন্ট আসা খুবই স্বাভাবিক। সেটা হতে পারে $50, $100, $200, বিভিন্ন কমিশন, সেলস কমিশন পেতে পারেন আপনি। ডেফিনেটলি যে সেলস কমিশনটা আপনি পাবেন সেটার একটা ইনভয়েস আপনি রাখবেন, কারণ ওয়াইজ আপনার কাছ থেকে কিন্তু প্রুফ আপনি যে সার্ভিস প্রোভাইড করেন অথবা কি সার্ভিস পারপাসে এই পেমেন্টটা পেয়েছেন সেটার ডকুমেন্ট চাইতে পারে। স্যালারি আসতে পারে, তার উপর স্যালারি যেই ইনভয়েস বা রিসিট, সেই রিসিটটা কালেক্ট করে রাখবেন। এটা খুবই স্বাভাবিক। কিন্তু র্যান্ডম ট্রানজেকশন এবং হেভি অ্যামাউন্ট বলতে $1000 থেকে $5000 আমরা মনে করি এটা হেভি অ্যামাউন্ট হিসেবে কাউন্ট হয়। লেনদেন ওয়াইজের কাছে অস্বাভাবিক লেনদেন হিসেবে কাউন্ট হতে পারে। সুতরাং হেভি ট্রানজেকশন এবং র্যান্ডম ট্রানজেকশন এই দুইটা করা যাবে না। হেভি ট্রানজেকশন দ্যাট মিনস অনেক ব্যালেন্স একসাথে অ্যাকাউন্টে ইন হয়েছে এবং আউট হচ্ছে, এটাকে হেভি ট্রানজেকশন বা হেভি অ্যামাউন্ট বলা যাবে। আর র্যান্ডম হচ্ছে যে কিছুক্ষণ পরপরই আপনার পেমেন্ট ঢুকতেছে 100, 200, কিছুক্ষণ পরপর ঢুকতেছে, এটাও র্যান্ডম ট্রানজেকশন। এটাও করা যাবে না পার্সোনাল অ্যাকাউন্টে। এই জাতীয় ট্রানজেকশন যদি আপনার থাকে, এই জাতীয় লেনদেন যদি আপনার থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের রিকমেন্ড হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করেন। আপনার বিজনেস পারপাসে আপনি র্যান্ডম ট্রানজেকশন হতে পারে এবং বিজনেস পারপাসে আপনার কিন্তু হেভি লেনদেন হতে পারে। এই ছিল টোটাল বিষয়বস্তু আজকের এই ভিডিওতে। আশা করি এই ইনফরমেশনগুলি আপনার অনেক কাজে দিবে। যারা আমাদের এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। পুরাতন যারা আছেন
তারা ডেফিনেটলি আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।